নমস্কার বন্ধুরা, তোমাদের সকলের রিকোয়েস্টে তোমাদের সবথেকে পছন্দের ধারাবাহিক দুই শালিকের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি কিন্তু হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করব যে তোমরা খুব খুশি হয়েছো। তো আর দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে দুই শালিকের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে গোড়ার ঘরে ঢুকেছে ঝিলিক। ঝিলিক ঢুকে দেখছে যে গোড়া তো পুরো অজ্ঞান হয়ে পড়ে আছে বিছানার মধ্যে, আর নিচে কিছু কাগজপত্র পড়ে রয়েছে, কিছু চিঠি। সেই কাগজগুলো খুলে দেখছে, সেখানে কিছু চিঠি লেখা রয়েছে, আর তার সঙ্গে একটা এনভেলপের মধ্যে একটা ছবি পায়, যেখানে রীতা মাসির ছবি আছে, সঙ্গে একটা বাচ্চা, আর তার সঙ্গে পিয়ার্কের ছবি, মানে প্রিয়রঞ্জন। ছবিটা দেখে তো একসঙ্গে দেখে তো ছবিতে সবাইকে অবাক হয়ে যায়। ঝিলিক বলছে যে এটা রীতা মাসি না, আর এটা তো পিয়ারকে, তবে তাদের সঙ্গে বাচ্চাটাকে, তবে বাচ্চাটা তো দেখতে একদম দেবার মতো। হ্যাঁ তাই তো, এটা তো দেবাই তো, তো বাচ্চাটাকে মানে কিন্তু এটা যদি দেবা হয়, তাহলে এই রীতা মাসি দেবা এরা এই পিয়ারকের সাথে কি করছে? তারপর ঘরের বাইরে এসে এক এক করে চিঠিগুলো খুলে পড়তে থাকে। প্রথম চিঠিতে লেখা আছে যে আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমার সন্তানের মা হতে চলেছি। এই কথাটা শুনে তো অবাক হয়ে যায় ঝিলিক। তারপরে চিঠিতে লেখা আছে যে ছেলের নামকরণের কথা, যে ছেলের নাম রাখে দেবা, মানে ভালো নাম দেবব্রত আর কি। এটা শুনেও অবাক হয়ে যায় এটা পড়েও। আর তখন সে বলে যে তাহলে আমি ঠিকই সন্দেহ করেছিলাম, এই দেবব্রতই দেবা, মানে ভালো নাম হচ্ছে দেবাদিত্য। ঝিলিক বলছে ওকে স্কুলে ভর্তি করার সময় তো ওর নাম দেবাদিত্যই দিয়েছিল, মানে দেবার কথা বলছে ঝিলিক। বলছে দেবা কি তাহলে এটা জানে? বলছে যে আখিকে আমাকে জানাতেই হবে এটা, বলে আখিকে ফোন করে। আখি এত রাত্রে ফোন দেখে তো অবাক হয়ে যায়, বলে যে হ্যাঁ এত রাত্রে ফোন করেছিস? তখন ঝিলিক আখির সাথে দেখা করতে চায় আগামীকালকে, ওকে কিছু বলার আছে। এরপর এই কথা বলতে বলতে কিন্তু সেখানে গৌরব চলে আসে, বলছে কার সাথে দেখা করার কথা বলা হচ্ছে? গৌরবের একের পর এক প্রশ্ন শুনে তো ঝিলিক অবাক হয়ে যায়, কি বলবে কিছু ভেবে পায় না। তারপরে তার হাতের খামগুলো দেখে ফেলে গৌরব, বলছে যে এই খামগুলো কি কি আছে এতে, দেখাও আমাকে। তারপর মনে মনে বলছে যে এই চিঠিগুলো তো কিছুতেই ওনাকে দেখানো যাবে না, এবার কি করি আমি? তখন কি করে, সরস্বতী দেবীর মন্ত্র জোরে জোরে উচ্চারণ করতে, মানে পাঠ করতে শুরু করে দেয়। গৌরব তো অবাক, বলছে তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গিয়েছে? বলছে হ্যাঁ, এরকম বর থাকলে কার না মাথাটা খারাপ হবে। এই বলে যখন ওখান থেকে কেটে পড়ার চেষ্টা করছে, তখন গৌরব বলছে কি হলো, বললে না তো কার সাথে দেখা করতে যাবে? তখন বলছে এই রে প্যারেলালকে আমি এবার কি বলি? তখন বানিয়ে বানিয়ে একটা নাম বলে দেয়, বিশ্বনাথ পাল। বলে বিশ্বনাথ পাল এটা আবার কে? বলে পাল কাকু, ঠাকুর গড়ে। আপনি তো সারাদিন আপনার ল্যাপটপের কাজ নিয়ে পড়ে থাকেন, আমাকেই তো চারপাশটা দেখতে হয় না, তো আমাকে তো ঠাকুর আনতে যেতে হবে, সেই জন্যই ফোন করলাম আর কি। গৌরব বলছে তা বলে তুমি এত রাত্রে ফোন করবে? বলে এটাই তো আমার অসুবিধে, আমার সব কাজ রাতেই মনে পড়ে, কারণ সারাদিন তো আমি আপনাকে নিয়ে ভাবি, সেই কারণেই। গৌরব তো অবাক হয়ে ঝিলিকের দিকে তাকিয়ে আছে। এই বলে ঝিলিক যখন আবার সেখান থেকে কেটে পড়ছে, তখন আবারও গৌরব দাঁড় করায়, বলে আবার কি বলবে প্যারেলাল? বলে কই দেখি খামগুলো দেখি, আমি পড়ে দেখব কি এগুলো। তখন ঝিলিক বলছে প্রেমপত্র। বলে প্রেমপত্র? বলে হ্যাঁ। বলে কিসের প্রেমপত্র, কে কাকে লিখেছে? বলে আমি লিখেছি আপনাকে প্রেমপত্র। এরপরে গৌরব যখন পড়তে যাবে, বলছে না না, সরস্বতী পুজোর আগে বউয়ের লেখা প্রথম প্রেমপত্র পড়তে নেই। যেমন সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, তেমনই প্রেমপত্রও পড়তে নেই। তবুও যদি আপনার ইচ্ছা হয় নিন, আপনি পড়ুন, তারপরে যদি কোনো ক্ষতি হয় আমাকে কিন্তু কিছু বলবেন না। এরপরে মনে মনে ভাবছে, মানে গৌরব নিতে যাচ্ছে আর কি মানে চিঠিগুলো। তারপরে আবার মনে মনে বলছে কিন্তু আখি যে বললো কোনো ক্ষতি হয়ে যেতে পারে, থাক বাবা সরস্বতী পুজোর পরেই পড়বো। এই বলে কিন্তু চিঠিটা না নিয়ে চলে যায়। তখন ঝিলিক ভাবে যাক বাবা বাঁচলাম, কারণ ঝিলিকও একটা সময়ের জন্য ভয় পেয়ে গেছিল, যদি সত্যি সত্যি চিঠিগুলো নিয়ে পড়তে শুরু করে তখন কি হবে। বলছে রীতামাসি পিয়ারকে কত ভালোবাসতো, কিন্তু রীতামাসি আর দেবাকে এই পিয়ারকে ছুঁড়ে ফেলে দিয়েছে। পিয়ারকের পুরো জীবনটাই পাপে ভরা, কিন্তু এর ফল পিয়ারকে পেতেই হবে, ঝিলিক এমনটাই বলতে থাকে। এদিকে তো দেবা তার ছেলেবেলের সাথে ওই সরস্বতী পুজোর চাঁদা তোলা নিয়ে কথা বলছে। কেউ বলছে যে আমাদেরকে কেউ চাঁদা দেবেই না, এমনটাই ভেবে রেখেছে। আমরা যেমন চাঁদা তোলার জন্য বিভিন্ন রাস্তা বের করছি, ওরা চাঁদা না দেওয়ার জন্য বিভিন্ন রাস্তা ভেবে বসে আছে। গেলেই বলে সরস্বতী বানান বলতো, বলতেও পারি না, চাঁদাও দেয় না। তারপরে এর আগের বার যেমন বলছিল, বলতো চিত্তরঞ্জন চট্টোপাধ্যায় নামটা বলেছিল আর কি, আমি নামটা লিখেছিলাম চিত্তির, আর ব্যাস সেটা দেখেই চাঁদা দিল না। তো এরকম করলে কিভাবে হবে বলতো? এদিকে এইসব ব্যাপারে তারা কথা বলছে, তখন সেখানে আখি আসে। এসে দেবাকে বলছে আমি একটু বেরোবো। বলে কোথায়? বলে কালকে অনেক রাত্রে ঝিলিক ফোন করেছিল, আমাকে দেখা করতে যেতে হবে। তখন দেবা বলছে আচ্ছা ঠিক আছে যাও। এদিকে দেবার দলবলরা বলছে এই ঝিলিক চল না তুই আমাদের সাথে চাঁদা তুলতে, দেখবি অনেক চাঁদা উঠবে। তখন দেবা বলছে না না না, আগের মতো সবকিছু আছে নাকি, এখন গেলে দেখবি চাঁদাই দিচ্ছে না কেউ। কারণ দেবা তো ভালো করে জানে এগুলো সব ঝিলিকের কাজ, আর এই আখির দ্বারা এইসব হবে না, তাই বলছে আর কি।
আর বাকিরা তো আর জানে না যে এই আঁখি, তাই তাকে ঝিলিক ভেবে বলে বসছে। এদিকে তো দেবা তার দলবলকে চাঁদা তুলতে পাঠিয়ে দেয়, আর নিজে এবার ভাবতে থাকে যে ঝিলিক আঁখির সাথে দেখা করতে কেন চাইলো। এদিকে তো ঝিলিক অপেক্ষা করছে আঁখির জন্য, এখনো এসে পৌঁছচ্ছে না কেন, কারণ বেশিক্ষণ তো বাইরে থাকতে পারবে না, বেশিক্ষণ ধরে গৌরবের চোখে ধুলো দেওয়া যাবে না। এদিকে তারপর আঁখি আসে। আঁখি বলছে, বলো কি বলার আছে তোমার। বলে, আমাকে একটা কথা সত্যি করে বলতো, তুই কি জানিস যে দেবার বাবাকে? যদি সত্যি জেনে থাকিস তাহলে সত্যি বলবি কিন্তু। তখন আঁখি বলছে, আমি মিথ্যে কথা বলি না। আঁখি বলছে, না আমি জানি না দেবার বাবাকে, দেবা কোনোদিনও আমাকে বলেনি, আর আমিও কোনোদিনও ওকে জিজ্ঞাসা করিনি। এদিকে প্রিয়রঞ্জন অফিসে আসে, এসে দেখে তার ছবিটা পড়ে আছে। পড়ে থাকতে দেখে বলে, এই ছবিটা এখানে কি করে পড়লো? এর মধ্যে তো আমার কিছু পেপারস ছিল। তারপর দেখে সেখানে পেপারস নেই, সেখানে ট্রাস্টের দেওয়া নাকি পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ রাখা ছিল, কিন্তু সেটা সেখানে নেই, আর ফটোটাও পুরো ভেঙে চুরে আছে। সেই পেপারস দেখেই নাকি রজতাভ লাহিড়ীর কাছ থেকে আঁখিকে নিয়ে এসেছিল, কিন্তু সেই পেপারস তো এখন নেই। তারপর সেই পেপারসটা আবার নিচে পড়ে পেয়েও যায়, বলে যাক পাওয়া গেছে। এই পেপারসটা কারো হাতে আসা মানে তো আমার অতীত কবর খুঁড়ে বেরিয়ে আসা, এটাকে লুকিয়ে রাখতে হবে ভালো করে। এই বলে পেপারসটা ড্রয়ারে রেখে ড্রয়ারটা লক করে দেয়। তারপর বলে যে এর সাথে তো কিছু খামও রাখা ছিল, যেগুলো রীতা আমাকে পাঠিয়েছিল, কোনোদিনও খুলে দেখিনি, কিন্তু কোথায় গেল সেই খামগুলো? সেগুলো এবার তন্ন তন্ন করে খুঁজছে এদিক সেদিক, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। পাবেই বা কি করে, সেগুলো তো এখন ঝিলিকের হাতে। বলছে যে ওই খামগুলোতে কি লেখা ছিল সেটা তো আমি জানি না, কিন্তু সম্ভবত ওর আর ওর ছেলের কথাই লেখা থাকবে। সেটা কারো হাতে পড়লে তো আমাকে ব্ল্যাকমেল করবে, আমার অতীতটা জানতে পেরে যাবে, এটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না। কোথায় গেল খামগুলো, খুঁজতেই হবে। গোড়াকে ডাকতে থাকে, গোড়া তো সাড়া দেয় না, কারণ গোড়া তো নেই ওখানে। তখন সেখানে গার্ড আসে, সে বলে যে গোড়া তো এখনো এসেই পৌঁছয়নি ফ্যাক্টরিতে। তখন বলছে, আমার ফটোটা ভাঙলো কি করে? বলছে, এটা তো ভাঙারই ছিল। মনে মনে বলছে, এই নিশ্চয়ই গোড়া গবেটের কাজ, ওই মামুর ছবিটা এইভাবে ভেঙেছে। বলছে, এই উত্তরের জানলাটা না সবসময় খোলা থাকে, ওখান দিয়ে না সবসময় হু হু করে বাতাস দেয়। আমি কতবার করে বন্ধ করতে বলি, কিন্তু কেউ বন্ধই করে না। কালকেও না ওই খুব জোরে জোরে বাতাস দিচ্ছিল, তাই হয়তো পড়ে ভেঙে গেছে। তা আমায় দিন না, আমি বাঁধিয়ে দেবো। আর বলে যে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও, বাঁধিয়ে এনে দাও। আর বলে যে গোড়া এলে আমার কেবিনে ইমিডিয়েট পাঠিয়ে দেবে। এবার গার্ডের বেশে যে আছে সে বলছে যে আরও কটা কি বাঁধিয়ে নিয়ে আসবো কপি করে? তখন বলছে, কি? বলে, হ্যাঁ আসলে ফ্রেমের ফটো তো কখনকার দরকার পড়ে যায়। বলে, একদম বাড়তি কথা এখানে বলতে আসবে না, যাও গিয়ে বাঁধিয়ে নিয়ে এসো। তারপরে যাওয়ার সময় সেই গার্ড বেশে যে আছে মনে মনে বলছে, পিয়ারকে এবার তোমার বিদায় ঘন্টা বাজতে শুরু করেছে, এবার শুধু দিন গোনার পালা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে, আশা করি তোমাদের ভালোই লেগেছে, এই পর্বকে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের চ্যানেলকে। আর পর্ব ভালো লেগে থাকলে এর বিস্তারিত যদি দেখতে চাও, তাহলে অবশ্যই যথাসময়ে স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। সবাই অপেক্ষায় থেকো। আজকের মতো এখানেই টাটা।